ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজের চতুর্থ পর্ব আজ। স্বনামধন্য সাহিত্যিক সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি এই ফেলুদা। আপনারা অনেকেই তা জানেন। ফেলুদার গোয়েন্দাগিরি গল্পটি দিয়ে সত্যজিৎ রায়ের বোধহয় গোয়েন্দা গল্প শুরু। যখন যুবক ফেলুদা নানা ডিটেকটিভ গল্প পড়তে পড়তে গোয়েন্দাগিরি শুরু করছেন। এই গল্পটি বিবৃত করছে ভাগ্নে তথা সাগরেদ তপেশ কুমার ওরফে তপসি। বড় উপভোগ্য এই গল্পটি। আশা করি শুনবেন শেষ পর্যন্ত। ফেলুদা হলো আমার মাসতুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানাটোরিয়ামে উঠেছি। স্যানাটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্যে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে, গল্প টল্প করে সময় কাটায়। আমি আর ফেলুদা কোথায় যাই, কী করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কী ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি। আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে বেরিয়েছে। কিন্তু মনে মনে আন্দাজ করছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেন লা রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফণি ডাক্তার? তোরও একটু একটু বুদ্ধি খুলছে দেখছি। দেখালে? 4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই, তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম, তাতে পসার যে খুব বেশি তাও মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি। কেন? গরিব লোকের অত সাহস হয় না। তা টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কীরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস। তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও হয় বুঝি? এস, আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি থেকে আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে নিচ্ছিলাম। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যিই এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি, তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিসিটি বোধ করছি। কিউরিও মানে আগেই শিখেছিলাম, আর কিউরিসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভিতর গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে। আলোও বেশি নেই, আর গন্ধটাও কীরকম সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল,
ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন। ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাওয়ার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদার দাঁতে দাঁত চেপে রেখে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা? এ জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচ অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে বলল, এটার বয়স তো 70-এর বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকালে কিন্তু একটা লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই। এ খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে। রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন, তাঁরা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন। অবনীবাবু খবরটা পেয়ে গেছেন মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা, দেখি বিকেলে যদি একবার ঢুমাতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসে যদিও আমার আসল ডাকনাম নয়, তো ফেলুদা তো অফিস থেকে ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরেবল মানে বিভৎস। এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42, গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছিলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দার উচ্চারণে বলল, এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোকও একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো, আই অ্যাম নট। ফেলুদা খুবই অবাক হবার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বললেন, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গট গুটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো তোর আর আমার একচেটিয়া নয়। চ, কেভেন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। কেভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমিই চিনলে না, আমি আর কি করে চিনি বলো, তবে চেনা চেনা লাগছিল।
আমি চিনলাম না। বারে, কোথায় চিনলে? ভুললাম বললে তো। তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুললাম বলছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। রাজেনবাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের উপর। অবশ্য বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু তো চেহারায় মিল তা নয়, গালের আঁচিলটা নিশ্চয়ই তুই লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সদ্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না। বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কি না সেটাও তো খোঁজ নেওয়া দরকার। রহস্য ক্রমশ ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে কেভেন্টারের দোকানে পৌঁছলাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারদিকে দার্জিলিং শহরটা আর ওর নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে বাবু কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে আমাদের তার টেবিলে গিয়ে বসতে বললেন। আর বাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। বাবু ফেলুদাকে বললেন, ডিটেকশানে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকোলেট খাওয়াবো। আপত্তি আছে? হট চকোলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। বাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে পর বাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলারটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন? বাবু আধ বোঝা চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদার অবাক ভাব আরও যেন বেড়ে গেল। সে কি, আপনার সব কটা উপন্যাস যে আমার পড়া! বাংলায় আপনার ছাড়া আর কারুর রহস্য উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যিই দারুণ লাগ আপনার সঙ্গে এইভাবে আলাপ হবে। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদটা সত্যিই ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা বাবুকে দিলেন। রাজেনবাবু ছেলে কাজ দেখলাম। বলো কি, এই 10 মিনিট আগে? তুমি ঠিক বলছো, চিনতে পেরেছো তো? ঠিক 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুরো পাওয়া যাবে। বাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ তো? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল। বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্য পুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটি গিয়েও ছিল তাই। 24 বছর বয়স তখন তার, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়ও নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয়
ওকে না জানানোই ভালো। একে এই চিঠির শখ, তার উপর তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বললেন, প্রবীর মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকোলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু যেন একটু জাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণী মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা একটু হক চকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না। তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দিকে জিজ্ঞেস করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণীবাবু তখন বর্ণনা দিলেন, তাতে তোমার কথা মনে হলো। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমি খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণী মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় নাকি? তা হয়। রাজেনবাবু যে কেন ওকে আমল দেন জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায়। তখনই ফণীবাবু তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসাবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হে। ফেলুদা জিজ্ঞেস করলেন, ফণী মিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো। আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলুম। বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য। ঠিক বলেছ, আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে। আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক। তবে ফণী ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এই ব্যাপারে অতটা কাঠখড় পোড়াবে সেটা কেন জানি বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটার সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধার লোক নহে, ভারী ওপর চালাক। আর ওসব প্রাচীন শিল্প টিল্প কিছু না। ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে? আপনার মনে হয় কি কিছু? সেটা এখনও তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জল জল করছে। তিনকড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল, যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকড়িবাবুর চোখও ঝলঝল করে উঠল। বুঝেছি, হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়িবাবু চকোলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনে উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণী মিত্তির, 3 জনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের 16 নম্বর ঘরে
5 দিন হলো এসে রয়েছেন। কেমন লাগছে শুনতে বন্ধুরা জানাতে ভুলবেন না, এবং পরের পর্বগুলো শুনতে ইচ্ছুক না অবশ্যই জানাবেন। যারা শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।